This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। বেলা 12টা মানে আপনারা জানেন প্রেস কর্নারে আমরা এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আজ বাংলাদেশের কি পরিস্থিতি, লেটেস্ট আপডেট কি, ভারতকে অনেকটা শত্রু রাষ্ট্র ঘোষণার ডাক সেখানকার নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর ডিটেল আপডেট জানাবো আপনাদের প্রেস কর্নারে। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। শুভজিতের সঙ্গে মঞ্জিরাও রয়েছে প্রেস কর্নারে। ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার ডাক বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের। শুধু ডাক নয়, তারা রীতিমতো সেখানে লিফলেট বিলি করছেন। লিফলেট বিলি করছে কারা? হিজবুত তাহরির, নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের সদস্যরা তারা লিফলেট বিলি করছে। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন রাস্তায় প্রকাশ্যে বিলি হচ্ছে লিফলেট। তাতে ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে। হিজবুত তাহরিরের সংগঠনের নেতৃত্বে মুসলিম ঐক্য তৈরি করার আহ্বান। দুপাতার লিফলেটে ভারতকে শত্রু হিসেবে বর্ণনা করা হচ্ছে। দক্ষিণ এশিয়ায় খেলাফত প্রতিষ্ঠায় বাংলাদেশ নেতৃত্ব ভেবে দাবি। আমার সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সিজারের সঙ্গে কথা বলবো। সিজার, টিভি9 বাংলার হাতে এক্সক্লুসিভ সেই লিফলেটের ছবি এসেছে, আর কি কি জানা যাচ্ছে? দেখো, ঢাকার অতিথি ভবন পদ্মায় যে মুহূর্তে দেখা যাচ্ছে ভারতের বিদেশ সচিব এবং বাংলাদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক চলছে। দুদেশের যে কূটনৈতিক সম্পর্ক, সেই কূটনৈতিক সম্পর্ককে একটা নতুন মাত্রা দেওয়ার জন্য ঠিক সেই মুহূর্তে দেখা যাচ্ছে তার আগে ঢাকার খুব জনবহুল এলাকা, ঢাকার প্রাণকেন্দ্র বলা যায় সেই মতিঝিলের যে মেট্রো স্টেশন, তার সামনে হিজবুত তাহরিরের সদস্যরা সেখানে এই যে তুমি যে লিফলেটের কথা বললে সেই লিফলেট তারা বিলি করছেন। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, আমরা গতকালও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি রিপোর্টের কথা বলেছিলাম, যেখানে স্পষ্টই বলা হয়েছে যে বাংলাদেশে ভারত বিরোধী যে শক্তিগুলো সেগুলো প্রশ্রয় পাচ্ছে এবং সেখানে 9টি যে জঙ্গি সংগঠন যারা নিষিদ্ধ রয়েছে তারা খাতায় কলমে নিষিদ্ধ। অর্থাৎ এই তত্ত্বাবধায়ক সরকার মানে সিজার, দেখো এই যে লিফলেটগুলো সামনে আসার মাধ্যমে যেটা প্রকাশ হচ্ছে সেটা হচ্ছে মৌলবাদীদের দখলেই আস্তে আস্তে বাংলাদেশ চলে যাচ্ছে এবং এটা আটকানোর এই মুহূর্তে কারোর কোনো রকম প্রয়াস নেই। একদমই, কারণ যে এরকম একটা উচ্চ পর্যায়ের বৈঠক, সেই বৈঠকের আগে এই বার্তা ঢাকা শহরের বুকে যদি এই ছবি ধরা পড়ে, যেটা আমরা যে ছবি পেয়েছি, অ্যাক্সেস পেয়েছি, সেখানে সেটা স্পষ্ট যে সেখানে ইউনূস সরকারের ওপর মৌলবাদীদের প্রভাব কতটা বেশি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে আশঙ্কা ভারতীয় গোয়েন্দারা বারবার প্রকাশ করছেন যে বাংলাদেশের পরিস্থিতি কোথাও হয়তো আফগানিস্তানের থেকেও খারাপ হতে পারে, কারণ সেখানে একের পর এক মৌলবাদী শক্তি তারা সরকার নিয়ন্ত্রণে সরাসরি নাক গলাচ্ছে এবং সবথেকে মারাত্মক যে ইঙ্গিত রয়েছে যে তারা সেখানকার সেনাবাহিনীর ইসলামিকীকরণ করতে চেষ্টা করছে। কারণ হিজবুত তাহরিরের মতো সংগঠন যাদের প্যান ওয়ার্ল্ড অর্থাৎ সারা বিশ্বে যাদের সেখানে অস্তিত্ব রয়েছে এবং মধ্যপ্রাচ্যে তাদের যথেষ্ট শক্তিশালী সংগঠন রয়েছে, সেখান থেকে যে তারা প্রচুর পরিমাণ লজিস্টিক এবং অর্থ সাহায্য পাচ্ছে এবং তারা যেভাবে প্রকাশ্যে কাজ করছে। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, কথা বলবো, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, পাশাপাশি প্রাক্তন বায়ুসেনা কটাক গ্রুপ ক্যাপ্টেন অনুপম ব্যানার্জিও আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমেই রাজাগোপাল বাবু আপনার কাছে যাই। সিজার যে পয়েন্টটা রাইজ করলো, আমরা সকলেই সেটা নিয়েই চিন্তিত। বাংলাদেশ এমন একটা জায়গা, এই মুহূর্তে যে সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, আস্তে আস্তে গোটা দেশটা মৌলবাদীদের হাতে, বা আমি যদি বলি খাতায় কলমে নিষিদ্ধ, একেবারে কোট আনকোট নিষিদ্ধ জঙ্গি সংগঠন, তাদের এরকম ধরনের বক্তব্য একেবারে সামনে চলে আসছে, যেখানে হিংসাত্মক, যেখানে প্ররোচনামূলক বিষয়গুলো সামনে আসছে। এই দেশের ভবিষ্যৎ কি? এক, দ্বিতীয়ত হচ্ছে যে এই জায়গাগুলো রক্ষার কি কোনো রকম প্রয়াস কারোর মধ্যে? ওই দেশে অন্তত শুভবুদ্ধি সম্পন্ন কেউ তো আছে, তারাও এগিয়ে আসছে না। কারণ কি, কি মনে হয় আপনার? না দেখুন, মানে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল অনেকেই ভেবেছিল যে এই দেশের কোনো ভবিষ্যৎ নেই, গড ক্যান অনলি সেভ দ্যাট কান্ট্রি। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম সেখানে আইনের শাসন ফিরেছে, বাংলাদেশ যথেষ্ট উন্নয়ন করেছে, লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে সে তকমা হারিয়েছে, সেখান থেকে সে লো ইনকাম কান্ট্রিতে এসেছে। অনেক জায়গায় সে ভারতের থেকে ভালো কাজ করেছে সোশ্যাল এবং ইকোনমিক প্যারামিটারে। কিন্তু এখন দেখা যাচ্ছে ভেতরে বহুদিন ধরেই চলছে এই উগ্রবাদীদের কাজ, মৌলবাদীদের কাজ। সেটা তো আজকে না, দীর্ঘদিন, বাংলাদেশ স্বাধীনতার আগে এবং ভারত স্বাধীনতার আগে। তো
তো যাই হোক, এই উগ্রবাদী আর মৌলবাদীদের যে লক্ষ্য একটা, সেটা হচ্ছে যে কি করে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের কি করে সেখান থেকে সরিয়ে দেওয়া যায়, সেটা চেষ্টা, এবং সেই চেষ্টা তারা করেও যাচ্ছে। শেখ হাসিনার সময় কিছুটা হয়তো স্লো ছিল তাদের কাজকর্ম, কিন্তু তারা করেছে। এখন তারা দেখছে যে যতটা দ্রুত তারা পারা যায় এই কাজটা তারা করতে চাইছে। উগ্রবাদী চিন্তা ভাবনা, ভারত বিরোধী চিন্তা ভাবনা যত দ্রুত ছড়িয়ে দেওয়া যায় সেটা করছে। লিফলেট ছড়িয়েছে আপনারা বলছেন নিষিদ্ধ সংগঠন। আমি আশঙ্কা করছিলাম আজকে যে আমাদের পররাষ্ট্র সচিব সেখানে গেছেন, হয়তো তার গাড়ির সামনে আসবো। রাজাগোপাল বাবু প্লিজ আমাদের সঙ্গে থাকুন। একদম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনুপম ব্যানার্জি, তার সঙ্গেও কথা বলবো। আপনি গোটা বিষয়টা তো শুনলেন, এবং এখনো পর্যন্ত যে সমস্ত জায়গাগুলো শঙ্কার, বলবো আশঙ্কার, এবং যেভাবে এই আমাদের ভারতের দিকে তারা এক প্রকার উস্কানিমূলক মন্তব্য ছুড়ে দেওয়ার চেষ্টা করছে, সেক্ষেত্রে পরিস্থিতিকে কিছুটা কনফিউজড করে দেওয়ার একটা প্রয়াস এক্ষেত্রে রয়েছে, বিশেষ করে আজকে যখন এত গুরুত্বপূর্ণ একটা মিটিং সেখানে হচ্ছে। দেখুন, এইসব ফ্রিঞ্জ এলিমেন্ট যারা এগুলো করছে তাদের জিওপলিটিক্সের সম্বন্ধে আইডিয়া খুব কম থাকে। এদের প্ররোচনা দেয় বাইরের কিছু সংগঠন, তারা তাদের ইশারায় নাচেন। যে দেশের 90% ল্যান্ড বাউন্ডারি ভারতের সাথে এবং লার্জ অ্যামাউন্ট অফ মেরিটাইম বাউন্ডারি ভারতের সাথে, তাদের পক্ষে ভারতের সাথে ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করে থাকা হচ্ছে জলে থেকে কুমিরের সাথে ঝগড়া করার মতো। তো আমার মনে হয় এগুলো ফ্রিঞ্জ এলিমেন্ট। আজকে সব থেকে বড় ব্যাপার যেটা, যে ভারতের বিদেশ সচিব গেছেন, ডিপ্লোমেসি ইজ গেটিং এ চান্স টু, ওটাতে আবার দুটো গভর্নমেন্টের মধ্যে একটা যে লিঙ্কের একটা লাল এসেছিল, সেটার একটা কথাবার্তা আশা করা যায়। দুটো দেশেরই শুভবুদ্ধি সম্বন্ধ লোক সামনে আসবেন। যে ইসলামিক বিভিন্ন যে ফ্রিঞ্জ এলিমেন্ট সংগঠন আছে সেটা স্বাভাবিক, কারণ এত বছরের একটা গভর্নমেন্ট যখন পড়ে যায় তখন সে দেশের অ্যাডমিনিস্ট্রেশনে একটা লাল আসে, এবং এই মুহূর্তে যে গভর্নমেন্ট আছে সেটা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট। তার সেই একটা নর্মাল গভর্নমেন্টের যে লেজিটিমেসি সেটাও নেই। এগুলো আশা করা স্বাভাবিক। আমার মনে হয় এগুলো নিয়ে বেশি চিন্তা না করাই ভালো, কারণ বাংলাদেশ এবং ভারত প্রতিবেশী রাষ্ট্র। ইউ ক্যানট চুজ ইউর নেবার্স, এবং দুটো রাষ্ট্রকে একসাথে থাকতে হবে, কারণ দুজনের ইকোনমি ইজ ইন্টারটুয়াইন্ড। এগুলো একটা পাসিং ফেজ। আমার মনে হয় এগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাবে, এবং দুটি গভর্নমেন্টই বুঝতে পারবে এবং দে উইল অ্যামেন্ড দেয়ার রিলেশন। বেশ, ধন্যবাদ আপনাকে। আরও আছে বাংলাদেশ নিয়ে আরও বিষয়ে আপডেট রয়েছে, যেমন শুধু কলকাতা নয়, এবার 3 রাজ্য দখলের ডাক মৌলবাদীদের। বাংলা, বিহার, ওড়িশা দখলের ডাক। অশান্ত বাংলাদেশে যুদ্ধ হুমকি বিএনপি নেতা রুহুল কবির রিজভীর। সীমান্ত বাণিজ্য বন্ধ নিয়ে কড়া সুরে উল্টে ভারতকে হুমকি দিলেন রিজভী। পায়ের তলায় দলের রাজনৈতিক জমি তৈরি করতে কি চড়া সুরে ভারত বিরোধিতা? কট্টরপন্থীদের সুরেই সুর মেলাতে হচ্ছে রিজভীকে। ভারতের শাসক শ্রেণী যা করছেন, এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন, তো সংখ্যালঘু নির্যাতনের ফলাফল কি? আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব, আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। রাজাগোপাল বাবু, দেখুন, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে কলকাতা দখল 4 ঘন্টার মধ্যে করব, যেটা নিয়ে রীতিমতো ভাইরাল আর কি গোটা বিষয়টা, এবং অনেকেই হাসাহাসি করছেন, আমি বলতে বাধ্য হচ্ছি। কিন্তু শুধুমাত্র সেখানেই থেমে নেই বিষয়টা। বাংলা, বিহার, ওড়িশা বৃহত্তর বাংলাদেশের কথা বলছেন এনারা, এবং রিজভীর মতো মানুষজন, এরা হঠাৎ হলোটা কি এই ধরনের কথাগুলো বলছেন? হ্যাঁ, দেখুন, উগ্রবাদ যখন ছড়াতে হয় তখন এসব কথা বলতে হয়, বুঝলেন। খালি শান্ত মিঠে ভাষায় কথা বললে উগ্রবাদ ছড়ানো যায় না। আমি এটা আক্রমণ করে নেবো কলকাতা 2 ঘন্টায়, বা এটা দিল্লি 5 ঘন্টায়, বা এই ধরনের কথা, সিরাজউদ্দৌলা বা বেঙ্গল প্রেসিডেন্সি আমরা দখল করবো, এইসব কথা তো দেখুন, এগুলো বাস্তবতা তো দরকার লাগে না। সাধারণ মানুষ অতটা কিছুই জানে না, ভারত কোথায় সেটাও তারা বোঝে না। এখন এই সব কিছুকেই কি করে একটা মৌলবাদী চিন্তার মোড়কে নিয়ে আসা যায়, মানুষকে ইনফ্লুয়েন্স করা যায়, এবং যদি ভোট হয় আগামী দিনে সেই ভোটে যাতে করে মৌলবাদীরা ফিরে আসতে পারে, সেই, এবং এই মৌলবাদীদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে। হয়তো গোটা সিচুয়েশনটা দু দেশের সম্পর্কের উপর কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? এর ভবিষ্যৎ কি? যথেষ্ট ফেলেছে, কিন্তু আমরা মনে করি আমাদের যে রাষ্ট্রদূত প্রণয় ভার্মা দেখা করেছিলেন ও দেশে যখন ডাকা হয়েছিল, উনি সাংবাদিকদের পরিষ্কার বলেছেন যে আমরা দু দেশের মৈত্রীর পক্ষে,
দেশের পারস্পরিক উন্নয়নের পক্ষে, বোঝাপড়ার পক্ষে, শান্তির পক্ষে। আমরা কোনো এই একটা সামান্য কোনো ঘটনা ঘটেছে বলে আমরা বিচলিত নই, এই ধরনের কথা বলেছেন। ভারতেরও একই কথা, ওরা আমাদেরকে নানা উস্কানি দিচ্ছে, আমাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে, ওরা রিকল করেছে ওদের ডিপ্লোম্যাটিক স্টাফদের, আমরা কোনো প্রত্যাঘাত করিনি। আমরা আমাদের রাষ্ট্রদূতকে পাঠিয়েছি কথাবার্তা বলার জন্য, আমাদের বোঝাবার জন্য। এখন ওরা যদি না শোনে, দেখো চিরকাল তো কথা বোঝাপড়া কথাবার্তা তো চলে না, আমাদের সঙ্গে থাকুন। একদমই, এই যে বাংলা, বিহার, ওড়িশা এই দখলের ডাক তারা দিচ্ছেন, এই যে হুঙ্কার, হাস্যকর হুঙ্কার তো বটেই, বিশেষজ্ঞরাও বলছে, বোঝাও যাচ্ছে, কিন্তু পাশাপাশি তারা কলকাতা দখলের ডাকও দিচ্ছেন। কলকাতাবাসী এই কলকাতা দখলের ডাক বা হুঙ্কার কিভাবে দেখছেন, তারা কি বলছেন, তাদের মুখ থেকেই শুনুন। একটা বাংলাদেশের মতো ওইটুকু দেশ, কার ইন্ধনে ওরা এত বড় বড় কথা বলছে? ভারতবর্ষকে কোনো শক্তিধর দেশ বলে মানেই না, আমরা কলকাতা 4 ঘন্টায় দখল করে নেবো, এগুলো কি? আমরা তো শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি। যা নয় তাই বলে যাচ্ছে। আমাদের নেতারা কি, যারা সরকার করছে, তারা কি এই কথাগুলো শুনতে পাচ্ছেন না? তারা কি করে হজম করছে? আমি তো হজম করতেই পারি না। নট পসিবল, ইম্পসিবল। হু আর দে? They have no ideology, they have no economy, they have nothing, they have no political stability. How can they do it? They cannot. চেতনা যেটা আছে আরও নিচু, এরা কি করবে? এরা কিছু করতে পারবে না। ওদিকে পাকিস্তান ভুকা মরে যাচ্ছে, এরা ভুকা মরবে কিছুদিন পরে, তাই হবে, আর কিছু হবে না। আর তাই উচিত, তাই হওয়া উচিত। It is against humanity. It is outright. They are doing absolutely wrong. Very unfortunate. Very unfortunate. This is not going to happen. Sorry. Good sense will prevail. আমার ধারণা যে বাংলাদেশের মতো দেশ এরকম একটা মানে ভারতের মতো দেশের কাছে খুব বেশি দিন এটা চালাতে পারবে না। মানে খুবই মানে একটা ইউটোপিয়া প্রশ্ন আর কি, মানে এটার উত্তর দেওয়াটা মানে আমার নিজেরই মানে খুব মানে বোকা বোকা লাগছে। ও ইন্ডিয়ার উপর টোটালি ডিপেন্ডেন্ট। তো এরপরে যদি এই সমস্ত কথা বলে, অ্যাকচুয়াল বাংলাদেশ যেটাই করছে সেটা এক ধরনের পাগলামো, বিকারগ্রস্ত মানুষজনের যেরকম করার কথা সেটাই করছে। কলকাতার মানুষজনের বক্তব্য আপনাদেরকে শোনালাম। আমরা কথা বলেছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গেও, শুনুন তার বক্তব্য। এরা প্রচন্ড আতঙ্কে রয়েছে, কারণ এই যে নেতারা, এরা ইউনিস থেকে শুরু করে সব নজরুল, মাহফুজ, এই বিএনপি নেতারা, এরা আইএসআই, পাকিস্তান, আল কায়দা, এদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে রয়েছে। সে চাপের মুখে সমস্ত ভুলভাল বকছে। একবার চেষ্টা করে দেখুক, আমি তো আবার বারবার বলছি, ভারতবর্ষের সীমান্তে পা দিয়ে দেখুক। এদের যে 72 হুড়ি পড়ির কাছে যাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা পূরণ করে দেবো।